মাননীয় স্পিকার, চৈত্রের রৌদ্রের মধ্যে এই ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে। এই রৌদ্রে বসে থেকে তো সবগুলি তো অসুখ বিসুখ হবেই। তারপরে তার রাস্তা বন্ধ করে রাখছে। এমনি যানজট, আমাদের তীব্র যানজট। এরাও চায় না, কেউই চায় না। মাননীয় স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে, বলো কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নেই, কোটাটা দরকার নাই। ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে। আমরা যুদ্ধ করেছি কোটা খাওয়ার জন্য বা ভাতা খাওয়ার জন্য যুদ্ধ করিনি। কয়েকজন আপনারা একটু বাংলা মোটরের দিকে যাবেন, ওখানে ঝামেলা হচ্ছে। আপনারা একটু তাড়াতাড়ি যাবেন ভাইয়েরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আপনারা কিন্তু ভিডিওর শিরোনাম দেখে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে। আপনারা কিন্তু ভিডিওর অংশ বেশি দেখে বুঝিয়ে গিয়েছেন বাংলাদেশের অবস্থা এখন কীরকম, বাংলাদেশের মানুষ কী চাচ্ছে বা শেখ হাসিনা সরকার কী চাচ্ছে। আজকের এই ভিডিওটি কিন্তু আপনারা খুবই ইন্টারেস্টিংভাবে দেখতে পারবেন। স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি, তাহলে অনেক কিছু বুঝতে এবং জানতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, বেশি কথা বলবো না। যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা ধাপে ধাপে এবং বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। সমর্থন পাচ্ছে এবং উত্তপ্ত হয়ে উঠছে। প্রধানমন্ত্রী সম্প্রতি এটা নিয়ে কথাও বলেছেন। তার মানে এটা এতটাই কানেক্টেড হচ্ছে যে প্রধানমন্ত্রীকেও কথা বলতে হলো। গতকালই বাংলা বন্ধের ডাক দিয়েছিল কোটা আন্দোলনে যারা আছে, বাংলা ব্লকেড তারা বলছেন। এর মধ্যে ঢাকার কয়েকটা পয়েন্টে, ঢাকার বাইরে বিভিন্ন সড়কপথ রাজপথ ব্লক করা হয়েছিল। আজও তাদের একই ধরনের কর্মসূচি আছে এবং আমরা ধারণা করতে পারি ছাত্রদের এই কর্মসূচি আস্তে আস্তে আরও জোরালো হয়ে উঠবে। আমরা শুরুতে আদার প্রধানমন্ত্রীকে প্রশ্নটা করতে পারি, প্রধানমন্ত্রী আপনি কি জানেন না কেন ছাত্ররা কোটার জন্য উন্মাদ হয়ে ওঠে? কোটা সংস্কারের জন্য, কোটার জন্য না, কোটা সংস্কারের জন্য। যে বাংলাদেশে আজকে এই তরুণরা তাদের শিক্ষা জীবন শেষ করে, সেই বাংলাদেশে যে বাংলাদেশ তৈরি হয়েছে মোটা দাগে গত 15 বছরে এই প্রধানমন্ত্রীর হাতেই, সেই বাংলাদেশে এই ক্রেজি হয়ে ওঠার তো 101টা কারণ আছে। আসবো সেই জায়গায়। আগে প্রধানমন্ত্রী কি বলছেন সেটা নিয়ে একটু কথা বলি। প্রধানমন্ত্রী বলছেন হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে ভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকারের থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। মানে এই একটা আলোচনা আছে যে কোর্টের রায় কি করতে পারে না পারে, সেটার যে সেই মুভমেন্টের জন্য কোর্টের রায় কীভাবে পাল্টাবে। আমরা খেয়াল করেছি প্রধান বিচারপতিও একই ধরনের একটা বক্তব্য দিয়েছেন এবং এটা নিয়ে যে হিয়ারিংটা হচ্ছিল কোটার যে বহাল করে, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা, মানে রায়টা কিন্তু পূর্বের সব কোটা পুনর্বহাল করা হয়নি। হাইকোর্টের রায় শুধু মুক্তিযোদ্ধার যে 30% কোটা, মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা এখন সেটা পাবেন, সেটাকে পুনর্বহাল করেছে। সেই রায়টা বাতিলের জন্য, মানে স্থগিতের জন্য প্রাথমিকভাবে হাইকোর্টের আপিল বিভাগে যাওয়া হয়েছিল। সেখানে প্রধান বিচারপতিও ঠিক একই কথা বলেছেন যে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন কি, এই ধরনের একটা মন্তব্য তার আছে। এবং আমরা অনেকেই জানি যে তারা চাইলে হাইকোর্টের এই আদেশটাকে স্থগিত করে দিতে পারতেন, ফলে কোটা আগের মতোই বাতিল অবস্থায় থাকতো, তারপর পূর্ণাঙ্গ শুনানি হতে পারতো। কিন্তু সেটা না করে, এটাও তারা পারেন নিশ্চয়ই, তারা হাইকোর্টের রায়টাকে স্থগিত করেননি এবং পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য পরবর্তীতে নিয়ে গেছেন। তার মানে কোটা যে মুক্তিযোদ্ধা কোটা যে ফিরেছে সেটা বলবৎ আছে। তো প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি যা বলছেন এটা টেকনিক্যালি ভুল না, যেটা আদালতে যেহেতু সিদ্ধান্ত হয়েছে সেটা কি হবে। কিন্তু এই প্রসঙ্গে আমরা একটা আলোচনা দেখছি উইচ ইজ ভেরি কারেক্ট। মানবতা বিরোধী অপরাধের যে বিচার চলছিল তখন কাদের মোল্লার যখন ফাঁসি হলো না, সেটাও আদালতের অংশ ছিল। সেই আদালতের রায় না মেনে নিয়ে রীতিমতো, মানে এরা তো কোটারেরা তো 1-2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে শাহবাগ মোড়ে ঘুরছে। সেখানে তথাকথিত গণজাগরণ মঞ্চ হয়েছিল এবং সেটা দিনের পর দিন কীভাবে সারা ঢাকার এই অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থলটা ব্লক করে রেখেছিল আমাদের মনে আছে। এবং সেই চাপে পড়ে রীতিমতো এই আইনটার সংস্কার আনা হয়েছিল এবং শেষ পর্যন্ত কাদের মোল্লাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে আমাদের মনে আছে। যখন এই দেশেই ঘটনাগুলো ঘটে তখন সেই সরকারের প্রধানমন্ত্রী, তখনও তিনি প্রধানমন্ত্রী ছিলেন বা তখনও আমাদের এই আদালতগুলো এক্সিস্ট করছিল, সেগুলো নিয়ে সেই প্রশ্ন তখন আসে নাই, যেহেতু এখন এই প্রশ্নগুলো আসা কারো কারোর মধ্যে খটকা লাগাবেই। এরপর প্রধানমন্ত্রী বলছেন আজকে একটা কথা আমি না বলে পারছি না, আমরা দেখেছি যে কোটা আন্দোলন, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, এই ধরনের নানা কথা শোনা যাচ্ছে। সেটা একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? তিনি বলেন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসাবে যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোটা থাকতে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেত সেই সুযোগ কিন্তু এই গত কয় বছরে পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। এরকম বঞ্চিত হওয়ার কারণে কেউ কেউ মামলা করে হাইকোর্টে একটা রায় দেয়, হাইকোর্টের রায়টা আমরা সবসময় মেনে নিই। কিন্তু আমরা দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে, সেখানে মেয়েরাও আছে। ক্লিয়ারলি একটা কথা বলতে চাই, কোটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য থাকতে হবে বা থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের সংবিধান সরকারকে দেয় নাই। তারপরে টেকনিক্যালি যাদেরকে আমরা ট্রুলি পিছিয়ে পড়া মানুষ বলে বলতে পারি, সেই প্রতিবন্ধীদের, তাদের জন্য যে কোটা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা সরকারকে দেয় না। সুতরাং 1% যদি কোটা না থাকে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না। আই রিপিট, 1% যদি কোটা না থাকে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না। কোটা না থাকায় কিছু আসে যায় না। তবে যদি সত্যিকার অর্থে পিছিয়ে পড়া মানুষের জন্য কোটা সরকার রেখে কোনো আইন করতে চায়, সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না। সেই পারমিশন সরকারকে সংবিধান দিচ্ছে। একইভাবে আমি যেটা বলছি সেটার ক্ষেত্রে সমস্যা হতে পারে, তারপরও যদি জেনুইনলি আইনের দিক থেকে হতে পারে। ধরুন আমাদের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষ,
তিনি যেই জেলার হোক, তিনি যেই লিঙ্গের হন না কেন, একজন ঢাকা শহরের ওটা পাওয়া যাচ্ছে না, তাহলে ওটা নীতিমালা শিথিল করে সেখানে মেধাভিত্তিক নেওয়া হবে। এই পিস মিল যখন আসতো আমি নিজে হাতে লিখে দিলাম, যেভাবে না করে এটাই নীতিমালা হবে যে যেখানে মেধা মানে কোটায় পাওয়া যাবে না সেখানে ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হবে। এবং সেটা কিন্তু বেশ অনেক দিন ধরে এটা কিন্তু মানছে, এটা কিন্তু চলছে। আমি জানি না এই ছাত্ররা এই খবরটা রাখে কিনা, বা যতজন পরীক্ষা দিয়েছে, আমার কথা বিশেষ পরীক্ষা যারা দেয় তারা সকলেই মেধাবী, কেউ মেধার বাইরে না। এমনকি ওই কোটায়ও যারা, তারা কিন্তু একসাথেই সব পরীক্ষা দেয়। রিটেনের সকলকেই পাস করতে হয়, সেই পাস করার থেকেই কিন্তু তাদের চাকরিটা দেওয়া হয়। এখন সেইখানে কোথায় কি সংস্কার আর কি আপত্তি, যেটা কোনো স্পষ্ট না। তাদের যে দাবিনামা, ওই দাবিনামায় কিন্তু আবার এটাও বলা আছে একটা দাবিতে যে যেখানে কোটায় পাওয়া যাবে না সেখানে মেধা তালিকা থেকে দেওয়া হবে। তো ওটা তো বহু আগে থেকে আমরা কার্যকর করেই ফেলেছি, তারা কি এটাও জানে না? এমনকি আমার দুঃখ লাগে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো প্রফেসর বা অন্যান্য শাহজালাল বিশ্ববিদ্যালয় বা অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারাও আবার এই সুরে কথা বলছেন, কিন্তু তারা এটা দেখেনি নাই যে আমরা ইতিমধ্যেই কিন্তু মেধা তালিকায় নিয়োগ দিয়ে যাচ্ছি। নিয়োগ যদি না দিতাম তাহলে ৭৭% বা ৭০% নিয়োগ কিভাবে পেত তারা? আর যারা কোটায় পাচ্ছে তারাও তো মেধাবী, সেখানেও তো মেধা থেকেই দেওয়া হচ্ছে। তো ওই কোটার মধ্যে যাদের মেধাবী, সেই মেধাবী যদি আমি ধরি তাহলে দেখা যায় ১০০% মেধাবী পাচ্ছে, তারপরেও আন্দোলন। তো ঠিক আছে, আজকে সকালে আমার কাছে যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো যে আমরা ৩ দিন ধরে ঘুমাতে পারছি না, এই করতে পারছি না। আর তাছাড়া একটা ব্যাপার, এই চৈত্রের রৌদ্রের মধ্যে এই ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে। এই রৌদ্রে বসে থেকে তো সবগুলি তো অসুখ বিসুখ হবে। তারপরে তার রাস্তা বন্ধ করে রাখছে। এমনি যানজট, আমাদের তীব্র যানজট, রুগী যেতে পারছে না হাসপাতালে, হয়তো গাড়িতেই মারা যাচ্ছে, কেউ অফিস আদালতে যেতে পারে, কাজকর্ম করতে পারছে, সমস্ত জায়গায় এই ধরনের একটা অবস্থা। এবং জেলায় কোটা আছে, কিন্তু সেই জেলায় জেলায় যে ইউনিভার্সিটি, সেখানেও তারা রাস্তায় নেমে গেছে। তারা যখন নেমে গেছে, যখন জেলায় যারা, তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না, কারণ স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নেই, কোটা টোটার দরকার নাই। ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে, এতে তো আর কারো আপত্তি থাকার কথা না। আমরা কোনো শ্রেণী যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখেই, আমাদের সংবিধানে আছে অনগ্রসর যারা, তারা যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের যারা ক্ষুদ্র নিরীহ। এই মুহূর্তে আমি যখন আপনাদের সঙ্গে লাইভে আছি, তখন ঢাকা শহর কার্যত অচল। এবং এই ঢাকা শহরে আজকে যারা রাস্তায় বের হয়েছিলেন, তারা বুঝতে পেরেছিলেন যে আজকের নগর জীবনটা কেমন ছিল। এবং কোটা বিরোধী আন্দোলনের যে সকল নেতা এবং কর্মী এবং সাধারণ ছাত্রছাত্রী যারা দল বেঁধে রাস্তায় নেমেছিলেন এবং এখনো পর্যন্ত অনেক জায়গাতে আছেন, তাদের চোখে ভাষা কেমন ছিল, মুখের ভাষা কেমন ছিল, বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ শরীরের ভাষা কেমন ছিল। এবং এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার রাজপথে যে একটা ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হয়েছে, সেই ঐতিহাসিক মুহূর্তে পুলিশ কি কাজ করেছে, রাস্তায় আটকে পড়া সাধারণ মানুষ কি করেছে, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা কি করেছে, এবং সরকারের সমর্থক ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠন যারা আছে তাদের ভূমিকাই বা কেমন ছিল, এই বিষয়গুলো দেখার জন্য মূলত আমি আজকে বেশ প্রায় 2 ঘন্টা ঘোরাফেরা করেছি বিভিন্ন এলাকাতে। এবং একজন সাধারণ পথচারী হিসেবে যে দৃশ্য আমি দেখেছি, সেই বিষয়গুলোই মূলত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ এখানে এসেছি। প্রথমত যে আন্দোলন চলছে, এরকম আন্দোলন আমি কখনো দেখিনি। ইংরেজিতে একটা শব্দ আছে কেপিআই জোন। তো খুবই গুরুত্বপূর্ণ যে এলাকাগুলোতে সাধারণত কখনোই মিছিল মিটিং হয় না, কোনো আন্দোলনকারীকে কখনো সেই সমস্ত এলাকায় ঢুকতে দেওয়া হয় না। যেমন প্রধানমন্ত্রী বাসভবনের কাছাকাছি, গণভবন, বঙ্গভবনের কাছাকাছি, ক্যান্টনমেন্টের ভিতর, মন্ত্রীপাড়া, মিন্টু রোড, এই সমস্ত এলাকা খুবই গুরুত্বপূর্ণ এলাকা। তো আজকে যেটা দেখলাম সেটি হলো যে এই রমনা পার্কের চারিদিকের যে এলাকাগুলো, গুরুত্বপূর্ণ এলাকাগুলো, বিশেষ করে মন্ত্রীপাড়া, মিন্টু রোড, এই সকল এলাকা পুরোটাই কোটা বিরোধী আন্দোলনকারীদের দখলে ছিল। এবং অন্যান্য সময় পুলিশের মধ্যে যে ধরনের অ্যাঙ্গার থাকে, তারা যেভাবে ওয়ারবুট বা গামবুট পরে একটা যুদ্ধমদেহী মনোভাব নিয়ে দাঁড়িয়ে থাকে, আজকের দিনটিতে কোথাও পুলিশদেরকে ঠিক আমরা ওভাবে দেখিনি। তারা অনেকটা ঢিলাঢালা ভাবে দাঁড়িয়েছিল এবং অনেকে তামসা দেখেছে, অনেকে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করেছে, কেউ হাই তুলেছে। অন্যান্য যারা রাস্তায় আটকা পড়েছিল, বিশেষ করে সরকারি কর্মকর্তা, কোনো কোনো গাড়ির সামনে লেখা ছিল অর্থ মন্ত্রণালয়,
কোথাও কোথাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানে এই বা কোথাও কোথাও পুলিশ, এই স্টিকার সম্বলিত যে গাড়িগুলো ছিল, এই গাড়িগুলোতে চড়ে অন্য সময়টিতে যারা দাপট দেখাতেন, বা ধরেন পুলিশের বড় কর্তা, সেক্রেটারি সাহেব বা সচিবালয়ের বড় কর্তা, তারা রাস্তাঘাটে চলতে গিয়ে এই বডিগার্ড নিয়ে কখনই কোনো আইন শৃঙ্খলার তোয়াক্কা তারা করতেন না। কিন্তু আজকের দিনে যেটা দেখলাম যে তারা ঠায় দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, কোনো অবস্থাতেই তারা সেখান থেকে যেতে পারছেন না, এবং সবার চেহারার মধ্যে একটা আতঙ্ক, ভয়, বিরক্তি বলবো না, একটা আতঙ্ক। এবং গাড়ির গ্লাস দিয়ে তাদের যে মুখমণ্ডল আমি দেখছিলাম, তাতে মনে হলো যে খুব একটা অস্বস্তির মধ্যে সরকারি কর্মকর্তা হিসেবে তারা সেখানে রয়েছে। এবং কিছু স্পর্শকাতর যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে, তাদের গাড়িগুলো যেগুলো সাধারণত কালো গ্লাস দিয়ে মোড়ানো থাকে, সেই গাড়িগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকাতে দাঁড়িয়েছিল, এবং সেই গাড়ির মধ্যে যাত্রী আদৌ ছিলেন কিনা বলা যাবে না। তো এরকম ভাবে যারা আন্দোলনকারী, পুরো শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবন পর্যন্ত, মৎস্য ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন, আবার প্রধান বিচারপতির বাসভবন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মুখ পর্যন্ত, ইন্টারকন্টিনেন্টাল থেকে সেই যে আবার শাহবাগ পর্যন্ত, এই পুরো এলাকাটা ছিল কোটা বিরোধী আন্দোলনকারীদের দখলে। এবং তারা খুব ছোট ছোট কোনো মিছিল করেনি, মিটিং করেনি, কোথাও তারা ক্রিকেট খেলেছে, কোথাও তারা পথচারীদের সঙ্গে আলাপ আলোচনা করেছে, অনেক পথচারী এগিয়ে এসে তার সমস্যার কথা বলেছেন। তো এরকম তাদের কথাবার্তা শোনার পরে 2-4টে গাড়ি তারা ছেড়ে দিয়েছেন, কোনো হুন্ডা তারা ছেড়ে দিয়েছেন, আবার বেশিরভাগ ক্ষেত্রে তারা ছাড়েননি কথাবার্তা শোনার পরে। এবং অনেকে যেমন খুব রাগ হয়ে তাদের সামনে এসছেন যে আমার এই সমস্যা, তো তাদের সাথে খুব যাকে বলে ধীর স্থির ভাব নিয়ে এই কোটা বিরোধী যারা আন্দোলনকারী, তারা কিন্তু পুরো পরিস্থিতি সামাল দিয়ে রাজপথের পুরো নিয়ন্ত্রণ তাদের ছিল, আমি যতটুকু দেখেছি। তো এই বিষয়ে আরো কিছু কথাবার্তা বলবো যে এটার আফটার ইফেক্ট কি হতে পারে, এবং এই আন্দোলনের ভবিষ্যৎটা কি হতে পারে, এবং আন্দোলনটা কেন হলো, কোন অবস্থাতে হলো, এর মধ্যে কি কি অশনি সংকেত আছে, ভারতের কি পলিটিক্স আছে, চীনের কি পলিটিক্স আছে, প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীনে রয়েছেন, এবং হঠাৎ এই সময়টিতে এই যে দুর্বোধ্য এরকম একটা আন্দোলন, আবার যখন প্রধানমন্ত্রী ভারতে গিয়েছিলেন তখন সেন্ট মার্টিনে হঠাৎ করে যে সমস্যার সৃষ্টি হলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তার আগে একটু দেখে আসি যে কারা কারা এই লাইভে আমার সঙ্গে আছেন। সম্মানিত দর্শক, আমরা প্রায় 5 মিনিট কথা বলেছি, 466 জন আছেন এখানে। আসসালামু আলাইকুম, সবাই সালাম দিয়েছেন। যারা আছেন, ভাইজান কেমন আছেন, সবাই সালাম দিয়েছেন। ওয়াসিং ফ্রম টরন্টো কানাডা, শরীফুল ইসলাম ভাই বলেছেন, গর্জি উঠুক আরেকবার, ববি হাসান বলেছেন। এনিওয়ে, তো যেটা বলছিলাম যে আমার কাছে এই কোটা বিরোধী আন্দোলনটি মনে হচ্ছে যে রাজনীতির ময়দানে ঈশান কোণে ঠিক সিঁদুরে মেঘ নয়, কালো ঘন ঘটা মেঘের যে গর্জন, এটি আমার কাছে মনে হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন যে ব্রিটেনে একটা সাধারণ নির্বাচন হয়ে গেল, এবং সেই নির্বাচনে ঋষি সুনাক পরাজিত হলেন, এবং তার যে বক্তব্যটি পরাজিত হওয়ার পরে তিনি বললেন যে আমি বুঝতে পারিনি যে আমাকে কেন্দ্র করে বা আমাদেরকে কেন্দ্র করে আপনাদের যে রাগ ছিল, ক্রোধ ছিল, এটা আমি বুঝতে পারিনি। এত বেশি ক্রোধ ছিল, এবং এই ক্রোধের কারণে আমার অনেক ভালো ভালো সহকর্মী, তাদের অনেক ভালো ভালো কাজ এবছর মাঠে মারা গিয়েছে। এবং আমি যেহেতু এই পার্টির নেতা, এই দায়িত্ব স্বীকার করলাম, আমি পদত্যাগ করব এই দলের প্রধান থেকে, এবং আই এম সরি। তো বোঝার চেষ্টা করুন যে চোখের ভাষা এমন একটা জিনিস, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মিস্টার ঋষি সুনাকও কিন্তু সেই জিনিসটি বুঝতে পারেননি, ক্ষমতা চলে যাওয়ার পর বুঝতে পেরেছে। তো এখন বাংলাদেশের যে জনগণের মনের ভাষা, তাদের চোখের ভাষা, এই সময়টিতে আপনি যদি দেখতে পারতেন, সেটা হলো যারা আন্দোলন করছে, তো বেশিরভাগ মানুষ দূর থেকে তাদের সাফল্য কামনা করছে। যারা একেবারে রাস্তায় নেমে দুর্ভোগের মধ্যে পড়ছে, তারা নিঃসন্দেহে বিরক্ত। তারপর যারা সরকার সমর্থক আছেন, তারা তো অবশ্যই ক্রোধান্বিত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের যারা একেবারে আম জনতা, যারা 2014 সনে সরকারের বিরুদ্ধে কিছুই করতে পারেননি, 2018 সনে কিছুই করতে পারেননি, 24 সনে তো একেবারে রাম ধরা খেলেন, তারা দেখা গেল এই যে বিশ্ববিদ্যালয়ের যে সকল ছেলেরা মেয়েরা এই রাজপথে নেমে এসেছে, তাদের মধ্যে নিজেদের যে ইচ্ছা, এটি তারা বাস্তবায়ন করার জন্য তাদের সেই যাকে বলে কর্মকাণ্ডের উপরে তাদের যে ওয়েল উইশ, ডিজায়ার, এটি তারা ছেড়ে দিয়েছে। 2 নম্বর হলো যে এইবারের যে কোটা বিরোধী আন্দোলনটি ঠিক 2018 সনের কোটা বিরোধী আন্দোলনের মতো নয়। তখন ওই আন্দোলনের একটা স্পেসিফিক উদ্দেশ্য ছিল, একটা নেতৃত্ব গড়ে উঠেছিল। কিন্তু এবার কেন যেন এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আম জনতার মধ্যে। দ্বিতীয়ত, এটির ঠিক ওই সময় যেমন নুরুল হক, নুরু বা রাশেদ, ওদের যেমন একটা নেতৃত্বের জায়গাতে চেনা যাচ্ছিল, এখনো পর্যন্ত এবার নেতৃত্বের জায়গাগুলো চেনা যাচ্ছে না। ফলে বিচ্ছিন্নভাবে সাধারণ ছাত্র এবং ছাত্রীরা তারা এই আন্দোলন পরিচালনা করছে, যার ফলে কি হচ্ছে, সরকারের জন্য এই আন্দোলন নিয়ন্ত্রণ করা একেবারে দুরূহ একটি বিষয়। এই আন্দোলনের যে কোনো একটা জায়গাতে যদি ন্যূনতম আঘাত করা হয়, বারুদের মতো এটি ছড়িয়ে পড়বে। এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে রয়েছে, আর কিছুদিন পর এটি কলেজ পর্যায়ে চলে যাবে, এবং আরো কিছুদিন পর এটা দেখা গেল যে স্কুল
মানে বিদ্যালয় পর্যায়ে, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে এটা চলে যাবে। এমনকি যদি এটা প্রাথমিক বিদ্যালয়ের পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু হতাশ হওয়া মানে অবাক হওয়ার কিছু থাকবে না। তো এর কারণটা হলো যে সমস্ত পরিবারের সন্তানেরা এই রাজপথে নেমেছে, প্রায় সব পরিবারেই কিন্তু অঢেল, অফুরন্ত, সীমাহীন পর্বতসমূহ সমস্যা রয়েছে। অর্থনৈতিক সমস্যা, তারপর অভাব, অভিযোগ, চাকরিহীনতা, রাজনীতির ফ্রাস্ট্রেশন, সব মিলিয়ে যারা রাজপথে নেমে এসেছে তাদের এই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে সঙ্গে পারিবারিক ফ্রাস্ট্রেশনটাও কিন্তু কাজ করছে। এবং যেহেতু তারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল যে মানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন এবং বাংলাদেশের মাটিতে আছেন, ফলে এই বাংলাদেশের যে চলমান অর্থনৈতিক সমস্যা, চলমান রাজনৈতিক সমস্যা, এবং এই মুহূর্তে আমাদেরকে নিয়ে ভারত কি খেলছে, আমাদেরকে নিয়ে চীন কি খেলাধুলা করছে, বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের এই তরুণ সমাজের যারা এই রাজপথে আছেন তারা কম বেশি সবাই জানেন এবং তারা মর্মাহত। এবং এর মধ্যে দেখুন আজকেই এই একেবারে একটা ভাইরাল মানে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, সেখানে একজন চেয়ারম্যানের সাবেক ড্রাইভার, সে ড্রাইভার বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস করেছে। এখন কোটা থাকুক বা না থাকুক, এইরকম দুর্নীতি যদি হয় তাহলে এখানে মেধার কি মূল্যায়ন হতে পারে? তো এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তার দাড়ি, নামাজ কালাম, তারপরে শেষে এই তার যে সুরত, এরপরে তার যে পলিটিক্যাল কানেক্টিভিটি এবং তার যে ধনসম্পদের বহর, এই পুরো জিনিসটি মানে আগে যে ছাগল কাণ্ড ছিল সেই ছাগল কাণ্ডের বাবা হিসেবে এখন নতুন করে এখানে আবির্ভূত হয়েছে। তো কাজেই এই যে টোটাল বিষয়টি এখন বলতে গেলে যে টোটাল বিষয়টি এখন মানে এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনের মধ্যে রীতিমতো এখন একটা একেবারে ঘিয়ে মানে কি যেন বলে আগুন ঢেলে দেওয়ার মতো, মানে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন এটার ফলে কি হচ্ছে, আন্দোলন কিন্তু ক্রমশ দানা বাঁধছে এবং তার সাথে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তাদের আন্দোলনও কিন্তু যুক্ত হয়েছে। আমরা আবার একটু দেখে আসি যে কারা কারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যে আগামীকাল পিএসসি ঘেরাও আন্দোলন হবে, মোহাম্মদ তপু ভাই বলেছেন, আর একজন হলো 100% চেয়ারম্যানও জড়িত। তারপরে মিনিস্টাররা কি করছে যে ইন্ডিয়া বয়কট, ব্লক। তারপরে একটা নিউজ, সুপার পাওয়ার 18 সালে হয়েছে এমন কোটা আন্দোলন, তাতে কিছু হয়েছে কাউন্টার ইন্টেলেকচুয়াল বেস এত মজবুত নয় যে সরকারের সাথে পেরে উঠবে। আমেরিকা সুপার পাওয়ার হয়েছে বুদ্ধিমত্তা প্রযুক্তির আপডেট এবং প্রয়োগের মাধ্যমে। হারুনা রশিদ বলেছেন, হ্যাঁ আসসালামু আলাইকুম, শুধু চাকরি ক্ষেত্রে নয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা সহ প্রত্যাহার করার দাবি হোক। কোটা ভারতীয় রেল লাইন করিডোর চুক্তি বাস্তবায়ন পর্যন্ত কোটা আন্দোলন চলতে পারে। একজন ঠান্ডা মাথার নেতা হিসেবে বলেছেন 100% অ্যাগ্রি স্যার, আপনি সঠিক জায়গায় চলে এসেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা আলোচনা চলছি এখন, প্রায় 807 জন আমাদের সঙ্গে আছেন, যারা আছেন কথা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ। একটা জিনিস বোঝার চেষ্টা করি যে আমরা একটা জটিল যাকে বলে ভূ রাজনৈতিক অবস্থার মধ্যে পড়েছি। আমাদের এই যে বাংলাদেশে যারা আন্দোলন করছেন এই মুহূর্তে, আমি তাদের প্রতি একটা অনুরোধ জানাবো যে কোনো অবস্থাতে যেন এখানে স্যাবোটাস না হয় এবং কোনো অবস্থাতে যেন আন্দোলনকারীর মধ্যে কোনো চক্রান্তকারী ঢুকে যেতে না পারে। এর কারণে হলো বিভিন্ন সময় আমাদের বাংলাদেশে কিন্তু পিছন দিক থেকে ছুরি মারা হয়েছে এবং এই যে আন্দোলন করতে আন্দোলনকারীদের মধ্যেই এমন মানুষ তৈরি করা হয়, এমন ঘাতক তৈরি করা হয় যারা পিছন থেকে ছুরি মারে। আমাদের দেশে যেমন কয়েকটা সফল এর আগে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, দেখেন সেই আন্দোলনের ফলে আপাত দৃষ্টিতে কোটা বাদ দেওয়া হলো, আবার সেই এত বছর পর আবার কিন্তু সেই আন্দোলনগুলো করতে হচ্ছে। কাজেই আমাদের যারা পলিটিক্যাল নেতা রয়েছেন তারা কমিটমেন্টের দিকে, রাজনীতির দিকে নিজেরা কখনোই ঠিক ওই সততাটা প্রকাশ করেন না। আগেকার দিনে যেটা হলো মানে রাজা কখনো মিথ্যা বলেন না, এখন উল্টে গেছে, যে রাজা যত মিথ্যা বলতে পারে তার সফলতা তত বেশি। এই যে কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হলো, আবার সেটা ঘুরে ফিরে এমনভাবে জাতির ঘাড়ে আবার আসলো যে ছাত্রদেরকে কিন্তু নতুন করে সেই কোটা বিরোধী আন্দোলনে নামতে হলো। এখন একদিকে শিক্ষক আন্দোলন করছেন, আর একদিকে ছাত্ররা আন্দোলন করছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার আমাদের যে সেন্ট মার্টিন নিয়ে সমস্যা, এটা কিন্তু যায়নি এখনো পর্যন্ত। ওখানে চীন কিন্তু খেলছে, মায়ানমার কিন্তু ওই জায়গাটি নিয়ে খেলছে এবং সেন্ট মার্টিনের সঙ্গে আমাদের যে মূল ভূখণ্ডের যে যোগাযোগ এটি কিন্তু এখনো হচ্ছে না। এবং এটি যখন প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন তখন বলা হয়েছিল যে চীন মূলত প্রধানমন্ত্রীকে ভয় দেখানোর জন্য এই কাজটি করেছে। আবার এখন মাননীয় প্রধানমন্ত্রী আছেন চীন দেশে, তো চীনের সঙ্গে যেন তার একটা ভালো যোগাযোগ না হয়, এই জন্য ভারতের পক্ষ থেকে এই যে একটা অস্থির অবস্থায় প্রধানমন্ত্রীর একটা চাপ প্রয়োগ করার জন্য নানামুখী ষড়যন্ত্র কিন্তু এখানে চলছে এবং সেই ষড়যন্ত্রের মধ্যে যেন এত সুন্দর একটি আন্দোলন, সেই আন্দোলন যেন কোনো অবস্থাতে মিক্স আপ হয়ে না পড়ে, এখানে যেন কোনো ট্রেডার ঢুকতে না পারে। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী রয়েছেন বা শিক্ষক মন্ডলী রয়েছেন যারা আন্দোলন করছেন তাদের এই বিষয়টি সতর্ক হওয়ার জন্য। 1 2 নম্বরে এখানে আদালত এবং আমাদের যে অ্যাটর্নি জেনারেলের অফিস, আমার কাছে এই তাদের যে ভূমিকাটি, এই ভূমিকাটি আর একটু প্রম্পট হলে আমার কাছে মনে হতো যে মানুষের
যাকে বলা হয় দুর্ভোগ এবং দুর্দশা কমে যেত। যেমন দেখা গেল হাইকোর্টের একটি পূর্ণাঙ্গ রায়ের কপি দরকার, এখন এটি খুব দ্রুত করা সম্ভব ছিল। অ্যাটর্নি জেনারেল সেটি না পাওয়া পর্যন্ত সেই রায় নিয়ে আবার সে অ্যাপিলেট ডিভিশনে যেতে পারছে না, আবার অ্যাপিলেট ডিভিশন সেই রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত তাদের সিদ্ধান্ত দিতে পারছে না। তো এভাবে দেখা গেল যদি 4 থেকে 5 দিন সময় চলে যায় এবং এই 4-5 দিনে যদি আন্দোলন ঠিক আরো বিস্তৃতি লাভ করে এবং সেখানে যদি কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আন্দোলনের সঙ্গে আরো নিত্য নতুন যাকে বলা হয় তথ্য যুক্ত হয়, দাবি যুক্ত হয়। যেমন দেখা গেল আজকে কিন্তু বেশ কয়েকটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। সেটি হলো দেখা গেল যে বাংলাদেশের মধ্য দিয়ে অনেকগুলো ভারতীয় সেই যে বাস এগুলো চলছে। আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা রোড মানে সড়ক পথে ট্রানজিট আছে, অর্থাৎ ভারতীয় বাস বাংলাদেশে আসছে, আবার বাংলাদেশের বাসও কিন্তু ভারতে যাচ্ছে। এটা কোনো সময় কিন্তু এভাবে ভাইরাল হয়নি, কিন্তু আজকের দিনে এই পদ্মা সেতু দিয়ে ভারতীয় নম্বর প্লেটওয়ালা বাস যাচ্ছে এবং সেই বাস সেই দেখা গেল যে বেনাপোল হয়ে ত্রিপুরা যাচ্ছে। এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে, যাকে বলা হয় মানুষের যে এখন যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনটাকে সেই বাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাস কিন্তু অনেকদিন যাবত চলছে, কিন্তু এই সময়টিতে এটি আমাদের জন্য কিন্তু একটা ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এবং এরকম কোনো বাস যদি দেখা গেল কোনো আন্দোলনকারীদের সামনে পড়ে এবং সেখানে যদি কোনো ঘটনা ঘটে, কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেটি কিন্তু দেখা গেল যে ভারতের সাথে একটা যুদ্ধাবস্থা আমাদের একেবারে তৈরি হয়ে যাবে রীতিমতো। তো যার জন্য সবাইকে কিন্তু সব ব্যাপারে সতর্ক থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু একটার পর একটা ঘটনা ঘটছে এবং এই যে এখন সরকার এখানে যে এই কোটা বিরোধী আন্দোলনটিকে নিয়ে খেলছে কিনা আমি বলতে পারবো না, বাট এতে করে কি হচ্ছে, পুলিশ, তারপর সরকারি কর্মকর্তা, আমলা, তারা কিন্তু সবাই ডিমোরালাইজড হয়ে যাচ্ছে এবং তারা ভয় পেয়ে যাচ্ছে। এই কারণটা হলো মূলত যে এখানে অনেকগুলো বিষয় রয়েছে। তো সেই বিষয়গুলো যেমন পুলিশ বা পুলিশের মধ্যে এখন দুর্নীতি বিরোধী অভিযান চলছে, বেনজির কাণ্ড, আসাদ কাণ্ড ঘটলো, এনবিআর কিছু ঘটনা ঘটছে, সরকারি অফিসগুলোতে একটা ভয় ভীতি ছড়িয়ে পড়েছে। তো সেই অবস্থাতে যখন এরকম একটা কোটা বিরোধী আন্দোলনটি যদি 15 দিন চলে, 1 মাস চলে, তাহলে সরকারি অফিসগুলোতে যে চেইন অফ কমান্ড বলতে যা বোঝায় সেটি কিন্তু আলটিমেটলি থাকবে না। এবং সেটি যদি না থাকে তাহলে এই যে সরকার এখন যেভাবে চোখ বুঝে অনেক কিছু করতে পারছে, তার মূল শক্তিটা হলো আমলাতন্ত্র। তো সেই আমলাতন্ত্র যদি দুর্বল হয়ে যায় কিংবা এই আমলাদের সঙ্গে যদি আন্দোলনকারীদের একটা সংঘাত হয়, এর আগে আপনি দেখবেন আওয়ামী লীগের জমানাতে সচিবালয়ের এক কর্মকর্তাকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়েছিল শাহবাগের ওখানে, একেবারে পুরো উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু সিরিয়াসলি একটা ব্যাড ইফেক্ট করেছিল সচিবালয়ের মধ্যে। এখন এই যে ছাত্র যারা আন্দোলন, তারা খুব স্মার্টলি কিন্তু বিষয়টা হ্যান্ডেল করছে, অর্থাৎ তারা বিকেল 3:30টার সময় সেই বাংলা ব্লকের যেটা করছে, এই সময়টিতে যখন অফিস থেকে সরকারি কর্মকর্তারা বাসায় ফিরবে, ঠিক সেই সময়টাতে রাস্তাঘাট অবরোধ করে রাখছে। ফলে এই যে গাড়ি বিলাসী যে সমস্ত সরকারি কর্মকর্তা, দামি দামি পাজেরো গাড়ি, দামি দামি লেক্সাস গাড়ি, মার্সিডিজ, বিএমডব্লিউ, সরকারি টাকা এসির মধ্যে বসে থেকে এই যে তারা রাস্তায় যে আটকা পড়ে যাচ্ছে এবং ওই আটকা পড়ার মধ্যে দেখা গেল কোনো চিহ্নিত দুর্নীতিবাজ তারা এই পড়ে গেছেন এবং সেই কোনো যার প্রতি অ্যাঙ্গার রয়েছে এইরকম কোনো কর্মকর্তা পড়ে গেছেন এবং তার সঙ্গে জনগণের একটা সংঘাত হলো, আন্দোলনকারীদের একটা সংঘাত হলো এবং ওইরকম আওয়ামী লীগ জামানাতে যেভাবে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়েছিল এক সরকারি কর্মকর্তাকে নিয়ে, ওইরকম কোনো একটা ঘটনা যদি এই সময়ের মধ্যে ঘটে যায়, এই সময় যে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে যদি ঘটে যায়, এই কারণ হলো প্রায় সব সরকারি অফিসে কিন্তু ডজন ডজন দুর্নীতিবাজ রয়েছে এবং এই দুর্নীতিবাজদের মধ্যে আবার পারস্পরিক শত্রুতা রয়েছে। এরকম একজন দুর্নীতিবাজ হয়তো মৎস্য ভবনের সামনে আছে, আরেকজন দুর্নীতিবাজ হয়তো শাহবাগের ওখানে পড়ে আছে, তারা কাউন্টার, এখন একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিল এবং এরকম একটা দুর্ঘটনা রাস্তার মধ্যে ঘটলো এবং সেটা রীতিমতো একটা প্যানিক, একটা ডিজাস্টার হয়ে পড়বে। তো কাজেই এই যে আন্দোলনটা যেভাবে চলছে, খুবই কৌশলে আন্দোলনকারীরা আন্দোলন করছেন এবং সরকারের যে সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছেন বুঝতে হবে যে এখন যারা আন্দোলন করছেন এরাই কিন্তু দেশটাকে অনাগত দিনে পরিচালনা করবেন। ফলে তাদের বুদ্ধিমত্তা নিয়ে, তাদের শক্তিমত্তা নিয়ে এখানে ন্যূনতম সন্দেহ প্রকাশ করা নির্বুদ্ধিতার সামিল, তাদের কৌশল জানা আছে, এটাই কিন্তু যৌবন। অর্থাৎ এই যে 18 বছর থেকে 30 বছরের মধ্যে যে সকল যুবক এবং যুবতী, এদের মধ্যে থেকে কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট তৈরি হয়েছিল, এদের মধ্যে থেকে জুলিয়াস সিজার তৈরি হয়েছিল, এই বয়সেই কিন্তু যাকে বলা হয় সম্রাট আকবর তৈরি হয়েছিল। তো এই বয়সটিতে সারা পৃথিবী জয় করা মানুষগুলো রয়েছে এবং তারা এখন রাজপথে নেমেছে এবং একজন দুজন নয়, লাখ লাখ লোক, টেকনাফ থেকে তেতুলিয়া। ফলে এদের সঙ্গে দুর্নীতিগ্রস্ত কোনো কর্মকর্তা বা ঘুষ খাওয়া কোনো লোকজন কিংবা রাজনীতিতে পিছিয়ে পড়া করাপ্টেড যারা লোকজন রয়েছে, কিংবা রাজনীতিতে পিছিয়ে পড়া কোনো সংগঠন যাদের প্রতি অ্যাঙ্গার রয়েছে জনগণের, তাদেরকে দিয়ে এই বিপুল জনগোষ্ঠীকে আপনি ঠেঙাতে পারবেন না।
আগের 18-র যে কোটা বিরোধী আন্দোলন, সেটা শাহবাগ কেন্দ্রিক ছিল, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কেন্দ্রিক ছিল। এটি কিন্তু এখন ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে, এবং এটা বাড়তি থাকবে ক্রমশ। কাজে এই বিষয়টিতে সরকার সতর্ক হবেন, আন্দোলনকারীরা সতর্ক হবেন, এবং যা কিছু ঘটুক না কেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের সকলের জন্য ভালো হোক, জন আকাঙ্ক্ষা পূর্ণ হোক, এবং কোনো যাকে বলা হয় ধান্দাবাজ আজে বাজে লোক যেন আমাদের জাতির উপর চেপে বসতে না পারে এবং জাতির মেধা এবং মননশীলতাকে যেন নষ্ট করতে না পারে। এটাই আমার শুভাশিস রইল, আমার ইচ্ছা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।